আজকে আমরা আলোর প্রতিসরণ মানে রিফ্র্যাকশন অফ লাইট এই বিষয় নিয়ে পড়ব। প্রতিসরণের আলোর প্রতিসরণ পড়তে গেলে প্রতিসরণ মানে আলোর প্রতিসরণ মানে হচ্ছে যখন কোনো আলোক রশ্মি এক মাধ্যম থেকে যেতে যেতে অন্য একটা মাধ্যমের বিভেদ তলে এসে পড়ে। এবং প্রতিফলনের ক্ষেত্রে কি হয়, সেই মাধ্যমের বিভেদ তলে আবার পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনা হলো প্রতিফলন। এবার প্রতিসরণে কিন্তু আর সে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসবে না, এবার সে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে। এই যে এই প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশের সময় আলোক রশ্মি সামান্য বেঁকে যায়। এই যে আলোক রশ্মির বেঁকে যাওয়ার ঘটনা কখন, যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করে, সেই ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশন অফ লাইট। এই আলোর প্রতিসরণের একটা রশ্মি চিত্র আমি এখানে এঁকেছি। এই প্রতিসরণের রশ্মি চিত্রতে আমি এখানে এদিকে একটা এক মাধ্যম, এদিকে দুই মাধ্যম, এদিকে এক মাধ্যম, এদিকে দুই মাধ্যম। আমরা এখানে অ্যাকচুয়ালি দু রকমের বিভেদ তল নিয়েছি, যেখানে একটা সমতল দ্বারা দুটো বিভেদ তল যুক্ত হয়েছে, আর এখানে দুটো মাধ্যমের সংযোগস্থল অনেকটা বক্রতলের মতো। তো আমরা দুটো ছবি দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করছি। এই ক্ষেত্রে যে বিন্দুতে আপতিত হচ্ছে কোনো রশ্মি, ঠিক আগের প্রতিফলনের ছবির মতোই সেই বিন্দুটাকে বলা হয় আপতন বিন্দু, আর এই রশ্মিগুলোকে বলা হয় আপতিত রশ্মি। সেই আপতন বিন্দুতে অঙ্কিত লম্বকে বলা হয় অভিলম্ব। তার সমতলের ক্ষেত্রে এই লম্ব আঁকতে কোনো অসুবিধা নেই, কিন্তু বক্রতলের ক্ষেত্রে এই লম্বটা হবে এই যে বিন্দু আপতন বিন্দু আছে সেই আপতন বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ওপর যে লম্ব, সেটাই হবে এই ক্ষেত্রে অভিলম্ব। ঠিক আছে, এই অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণ করে আছে অভিলম্বের সাথে, তাকে বলা হচ্ছে তার আপতন কোণ। এবার আপতিত হয়েছে, আপতিত হয়ে যাওয়ার কথা কোন রাস্তায়, ঠিক এই রাস্তায় যাওয়ার কথা। এখানে ডট ডট দিয়েছি কালো লাইনে, এটা ছিল ওর অ্যাকচুয়াল গতিপথ, এই লাইনে যাওয়ার কথা ছিল যদি এখানে দ্বিতীয় মাধ্যম না থাকতো তবে। কিন্তু ঘটনা যেটা, সেখানে কি হয়, সেই আলোক রশ্মিটা বেঁকে যায়। এবার আলোক রশ্মিটা কি হতে পারে, বেঁকে এদিকেও যেতে পারে, আমরা এদিকে একটা আলোক রশ্মি নিয়েছি, আবার বেঁকে এদিকেও আসতে পারে, আমরা এদিকে একটা আলোক রশ্মি নিয়েছি। তাহলে আমরা এখানে দুটো পার্ট করেছি। এখানে আলোক রশ্মি একবার বেঁকে যাচ্ছে, যেখানে আলোক রশ্মি অভিলম্ব থেকে আরো দূরে সরে গেল, এই অভিলম্ব থেকে আরো দূরে সরে গেল। আরেকটা পজিশনে আমরা করেছি কি, যেখানে অভিলম্বের আরো কাছে চলে এলো। এখানে আমরা একটা প্রতিসরণ কোণ দিয়েছি, এখানে অভিলম্বের কাছে চলে এসছে, এখানে আমরা আর দ্বারা ডিনোট করছি, আর এখানে আর প্রাইম দ্বারা ডিনোট করছি। এখানে প্রতিসরণ কোণের মানটা আপতন কোণের থেকেও বেড়ে গেল, অর্থাৎ অভিলম্ব থেকে দূরে চলে গেল। এই দুটো ঘটনাই ঘটতে পারে, কখন কোন ঘটনা ঘটে এবার বলে নেই। ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যম, এই যে ঘনমাধ্যম লঘু মাধ্যম কথাটাই আমি ব্যবহার করলাম, এখানে কিন্তু আমরা ওই সাধারণ পদার্থের যে ঘনত্ব, সেই পদার্থের ঘনত্ব কিন্তু আসে না, ডেনসিটি এখানে আসে, সেটা হলো অপটিক্যাল ডেনসিটি, অর্থাৎ আলোকীয় ঘনত্ব। অর্থাৎ আলোর পথে আলো তার পথ চলার জন্য সেটা ঘন না লঘু তার উপর নির্ভর করে ঠিক হচ্ছে কোন মাধ্যম কতটা আলোকীয় ঘন বা কতটা আলোকীয় লঘু। অর্থাৎ কোনো এক মাধ্যমে আলোক রশ্মি যেতে বেশি বাধাপ্রাপ্ত হচ্ছে, তার মানে সেই জায়গাটা আলোর জন্য সেটি ঘনতর মাধ্যম। আবার কোনো জায়গায় স্মুথলি বেরিয়ে যাচ্ছে, তার মানে সেই জায়গাটা আলোর জন্য একটা লঘুতর মাধ্যম। তো সেই ক্ষেত্রে আমরা বলেছি, যদি ঘন থেকে আমরা দেখেছি যদি ঘন থেকে লঘুর দিকে যায়, তাহলে আলোক রশ্মি অভিলম্ব থেকে প্রতিশ্রুতি রশ্মি অভিলম্ব থেকে আরো দূরে সরে যায়। ঠিক এইখানে যে ঘটনাটা ঘটেছে আর প্রাইম, ঠিক আছে, এখানে প্রতিসরণ কোণের মান তাহলে কি হবে, আপতন কোণের চেয়ে বেড়ে গেল। আর ঠিক যদি লঘু থেকে ঘন মাধ্যমে আসে, তবে এ অভিলম্বের আরো কাছে চলে আসে। এই যে এই ঘটনাটা ঘটবে এখানে, এখানে অভিলম্বের আরো কাছে চলে আসবে। এখানেও দেখিয়েছি, এখানেও দেখিয়েছি, দুটো ছবি আমি মিল করে দেখিয়েছি, অভিলম্বের আর কাছে চলে আসে। এবার দুটো ক্ষেত্রেই এই যে কোণের যে পরিবর্তন, কোণটা বেড়ে গেল বা কোণটা কমে গেল, আপতন কোণের থেকে যখন ঘন থেকে লঘু মাধ্যমে যাচ্ছে তখন অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। এবার প্রতিসরণ কোণটা কি দাঁড়ালো, অভিলম্বের থেকে ইসের থেকে কিন্তু বেশি হয়ে গেল, আপতন কোণের থেকে কিন্তু বেশি হয়ে গেল। সেই ক্ষেত্রে এই যে কোণটুকু আর মাইনাস আই, তাই তো, এই কোণটুকু কত, এই টোটালটা হচ্ছে আর প্রাইম, এই টোটালটা হচ্ছে আর প্রাইম, আর এইটুকু হচ্ছে আই।
তাহলে এটার থেকে বাদ দিলে এই অংশটুকু কত হচ্ছে আর মাইনাস আই। এই আর মাইনাস আই পরিমাণ কোণটা কি হলো আরো সরে গেল। এই যে কোণের কৌণিক সরণ, এই যে কোণের সরণ, কৌণিক সরণ, এই ঘটনাটাকে বলা হয় কৌণিক চ্যুতি বা শুকুর চ্যুতি, বা ইংরেজিতে একে বলে ডেভিয়েশন। এই ডেভিয়েশনের ক্ষেত্রে বুঝতেই পারছি যদি ঘন থেকে লঘু হয় তখন তার ভ্যালু আসে আর মাইনাস আই। এখানে আর প্রাইম দিয়েছি তাই এটা আর প্রাইম মাইনাস আই। আর যদি লঘু থেকে ঘন আসে অর্থাৎ এখানে প্রতিসরণ কোণের মান কমে গেল, এই ক্ষেত্রে কিন্তু হবে আই মাইনাস আর, আই মাইনাস আর। অর্থাৎ এই যে চ্যুতির মানটা আপতন কোণ আর প্রতিসরণ কোণের অন্তর হবে। কেন আমি অন্তর লিখেছি? কারণ কখনো আপতন কোণ বেশি হতে পারে, কখনো প্রতিসরণ কোণের মান বেশি হতে পারে। এই ক্ষেত্রে আপতন যখন চ্যুতিটা পজিটিভ হবে তখনই, যখন ঘন থেকে লঘু মাধ্যমে যাবে তখন চ্যুতির মান আসবে পজিটিভ। অর্থাৎ কোণটা তখন আমরা কোন দিকে বাড়ছে, কোণটা অ্যান্টি ক্লকওয়াইজ বাড়ছে, তাই সেটা পজিটিভ। আর যখন লঘু থেকে ঘন আসছে তখন ডেভিয়েশন বা চ্যুতিটা নেগেটিভ, কারণ তখন সেটা ক্লকওয়াইজে বর্ধিত হচ্ছে। ঠিক আছে, এই হলো কৌণিক চ্যুতি এবং কৌণিক চ্যুতির মান কিভাবে পরিবর্তন হচ্ছে ঘন থেকে লঘু এবং লঘু থেকে ঘন, সেটা আমরা স্পষ্ট বুঝতে পারলাম। এবার প্রতিফলনের যেমন সূত্র ছিল তেমনি প্রতিসরণেরও সূত্র আছে। এখানে আমরা দুটো প্রতিসরণের সূত্র লিখে নিয়েছি, তোমরা বইয়ে দেখতে পারো। বলা আছে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, ঠিক প্রতিফলনের মতো একই সমতলে থাকে। আর নির্দিষ্ট মাধ্যম ও বর্ণ সাপেক্ষে, ভালো করে ব্যাপারটা শুনবে, নির্দিষ্ট মাধ্যম ও বর্ণ সাপেক্ষে, অর্থাৎ যদি মাধ্যম পরিবর্তন হয় তাহলেও হবে না, আবার বর্ণ পরিবর্তন হয় তাহলেও হবে না, দুটোই নির্দিষ্ট হতে হবে। নির্দিষ্ট মাধ্যম ও বর্ণ সাপেক্ষে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন যাই আসুক, যে কোনো একটা অবস্থা আমি নিয়ে নিয়েছি। কোনো একটা মাধ্যম এক থেকে আলোকরশ্মি মাধ্যম দুয়ে প্রতিসৃত হয়েছে। এই ক্ষেত্রে আমরা একটা ঘটনা ধরে নিলাম যেখানে কিনা ঘন থেকে লঘু হতে পারে বা লঘু থেকে ঘন হতে পারে। যদি ঘন থেকে লঘু হয় তাহলে এখানে আর কোণটা ধরে নেব। তাহলে বলেছে এই আপতন কোণের সাইন অর্থাৎ সাইন আই আর প্রতিসরণ কোণের সাইন মানে সাইন আর, এই যে অনুপাত সাইন আই বাই সাইন আর, এর অনুপাত সর্বদা কি ধ্রুবক হয়। এই ধ্রুবক রাশিটাকে বলা হয় প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। অর্থাৎ অবশ্যই এটি দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক, কিন্তু সেটি প্রথম মাধ্যমের সাপেক্ষে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। কারণ এই মাধ্যমটি যদি পরিবর্তন হয়ে অন্য কোনো মাধ্যমে আসে তখন কিন্তু এই মানটা পরিবর্তিত হবে। ঠিক সেই কারণে আমরা কিন্তু নির্দিষ্ট মাধ্যম কথাটা বলেছি, এবং সাথে বর্ণ সাপেক্ষে। অর্থাৎ এটি যদি অন্য কোনো আলোকরশ্মি অর্থাৎ কোনো হলুদ, লাল, নীল, সবুজ এরকম বিভিন্ন বর্ণের ক্ষেত্রে কিন্তু এই প্রতিসরণ কোণের মানটাও কিন্তু আবার পরিবর্তন হবে। একই আপতন কোণ কিন্তু প্রতিসরণ কোণের মান কিন্তু আলাদা হতে পারে। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। একে এইভাবে চিহ্নিত করা হয়, নিউ লিখে নিউ দিয়ে প্রতিসরাঙ্ক চিহ্নিত করা যায়। প্রতিসরাঙ্ক কথাটার মানে হচ্ছে রিফ্রাক্টিভ ইন্ডেক্স, আর আই শর্ট ফর্মে লিখছি আমরা। নিউ টু ওয়ান, দুই মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাই নিউ এর একদম পাশে 2 লেখা হয়েছে। আর এই এদিকেও লিখতে পারি আমি নিউ টু ওয়ান, এভাবেও লিখতে পারি, অথবা এভাবেও লিখতে পারি নিউ টু, এই বাঁ দিকে 1 লিখতে পারি। এই 2 এর ডান দিকে বা এই বাঁ দিকে লেখার মানে হচ্ছে যে মাধ্যমের সাপেক্ষে প্রতিসরাঙ্ক সেটি নির্দিষ্ট করা হয়। ঠিক আছে, তা স্পষ্টই বুঝতে পারছো যেহেতু ঘন থেকে লঘু মাধ্যমে গেলে পরে কি হয়, আমাদের এই প্রতিসরাঙ্কের মানটা বেড়ে যায়। প্রতিসরণের মানটা যেহেতু বেড়ে যায় তার ফলে সাইন আর এর ভ্যালুটা কি হবে, বেড়ে যাবে। তা সেই ক্ষেত্রে যদি ঘন থেকে লঘু হয় তবে কিন্তু নিউ টু ওয়ান এর ভ্যালু কি হবে, লেস দেন 1 হবে। আবার যদি লঘু থেকে ঘন হয় অর্থাৎ এই ক্ষেত্রে প্রতিসরণ কোণের মানটা কমে আসবে, তো সাইন আই বাই সাইন আর এর মধ্যে সাইন আই এর ভ্যালুটা বেশি হবে, সেই ক্ষেত্রে কিন্তু নিউ টু ওয়ান গ্রেটার দেন 1 হবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি। এবার আমরা প্রতিসরাঙ্কের বিষয়ে পড়ব। এবার আমরা আলোর প্রতিসরাঙ্ক নিয়ে কিছু আলোচনা করব, রিফ্রাক্টিভ ইন্ডেক্স নিয়ে। প্রথমে আমরা বলেছি আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে হচ্ছে কি, প্রথম মাধ্যম থেকে একটি মাধ্যম দ্বিতীয় একটি মাধ্যমে যদি আলোকরশ্মি প্রতিসৃত হয় তাহলে
আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক, এবং সেই ধ্রুবকটি হলো প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রাথমিক প্রতিসরণ আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এখানে আমি একটা ছবি রেখেছি, সেই ছবিটা দেখতে পাচ্ছ। 1 এবং 2 মাধ্যম, 1 থেকে আলোক রশ্মি আই কোণে আপতিত হয়ে আর কোণে প্রতিসৃত হয়েছে। তো μ2 1 মানে মিউ দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রথম মাধ্যমের সাপেক্ষে সমান সমান সাইন আই বাই সাইন আর। এবার যদি আমি আলোক রশ্মির গতিপথটাকে উল্টে দেই, অর্থাৎ যদি আমি আর কোণে যদি আপতিত হয়, অর্থাৎ দ্বিতীয় মাধ্যম থেকে এবার আপতিত হবে প্রথম মাধ্যমে প্রবেশ করবে, তাহলে আর কোণে আপতিত হলে তাহলে নিশ্চয়ই তার প্রতিসরণ কি হবে? আই কোণে হবে। তাহলে এই ক্ষেত্রে আর হলো আপতন কোণ আর প্রতিসরণ কোণ হলো আই। তাহলে এই ক্ষেত্রে মিউ দ্বিতীয় মাধ্যমে এখানে এক মাধ্যম, তাহলে μ1 2 অর্থাৎ 2 মাধ্যমের সাপেক্ষে μ1 2 হবে কি সাইন আর বাই সাইন আই। তাহলে এই যে দুটো মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক, তাহলে কি দাঁড়ালো? দুটোকে মিলিয়ে লিখলে পরস্পরের অন্যন্য, অর্থাৎ প্রথম মাধ্যমের আপেক্ষিক প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক এবং দ্বিতীয় মাধ্যম সাপেক্ষে প্রথম মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্কের গুণফল সর্বদা 1 হয়। আপেক্ষিক প্রতিসরাঙ্কের আরেকটা সংজ্ঞা আমরা জ্যামিতির মাধ্যমে নির্ণয় করতে পারি। এটা আমরা সরাসরি লিখব জ্যামিতির মাধ্যমে। সেটা হলো প্রথম মাধ্যমে আলোক বেগ বাই দ্বিতীয় মাধ্যমে আলোক বেগ। প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, এই যে সাইন আই বাই সাইন আর, এটা থেকে জ্যামিতির মাধ্যমে প্রমাণ করা যায় যে μ2 1 অর্থাৎ প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক হলো প্রথম মাধ্যমে আলোর বেগ বাই দ্বিতীয় মাধ্যমের আলোর গতিবেগ। এটাই হলো আপেক্ষিক প্রতিসরাঙ্কের আরেকটা রিলেশন, অর্থাৎ আলোর গতিবেগের সাথে কিভাবে নির্ভর করে এই যে প্রতিসরাঙ্ক, সেটা কিন্তু দেখা যায়। এবার যদি এই প্রথম মাধ্যমটি শূন্য মাধ্যম হয়, অর্থাৎ শূন্য মাধ্যমের সাপেক্ষে যখন কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক নির্ণয় করা হয়, তখন বলা হয় তাকে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বা অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স। ঠিক আছে? অর্থাৎ প্রথম মাধ্যমের জায়গায় সেটি শুধুমাত্র কি হবে? শূন্য মাধ্যম হবে। এই তাহলে শূন্য মাধ্যমে কি হবে? শূন্য মাধ্যমের সাপেক্ষে প্রতিসরাঙ্ক মানে হবে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই দ্বিতীয় মাধ্যম, মানে হচ্ছে যে মাধ্যমের প্রতিসরাঙ্ক আমি বের করছি সেই মাধ্যমে আলোর বেগ। তাহলে এটাকে আমি এখানে ইউজ করতে পারি, সেখানে মিউ ইকুয়াল টু সি বাই ভি, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। তা কোনো মাধ্যমে আলোর বেগ তো আর শূন্য মাধ্যমে আলোর বেগের চেয়ে বেশি হতে পারে না, আলোর গতিবেগ হাইয়েস্ট হতে পারে সি। তাই স্বাভাবিক এই মিউ এর মান ম্যাক্সিমাম কত হতে পারে? মিউ এর মান ম্যাক্সিমাম হতে পারে কিন্তু গ্রেটার দেন 1, না হলে সবসময়ই এই মিউ এর মান কি হয়? 1 অপেক্ষা বড় হয়। 1 অপেক্ষা একের সমান কখনোই শূন্য মাধ্যমের ক্ষেত্রে, তাছাড়া সবসময় 1 অপেক্ষা বড় হয়। কিন্তু দেখো আপেক্ষিক প্রতিসরাঙ্কের মান কিন্তু 1-এর বেশিও হতে পারে বা 1-এর ছোটও হতে পারে। সেটা কারণ কি? সেটা ঘন থেকে লঘু, লঘু থেকে ঘনের গল্প আসছে। কিন্তু কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যখন আমি পরম প্রতিসরাঙ্ক নির্ণয় করছি, সবসময় সেটি কি শূন্য মাধ্যমের সাপেক্ষে প্রতিসরাঙ্ক নির্ণয় করছি, অর্থাৎ অলওয়েজ সেটি লঘু থেকে ঘন মাধ্যমের দিকে প্রতিসারিত হচ্ছে। তাই সেই ক্ষেত্রে সবসময়ই প্রতিসরাঙ্কের মান 1-এর অপেক্ষা বেশি হবে। এবার যদি আপেক্ষিক ও পরম প্রতিসরাঙ্কের আমি একটা সম্পর্ক নির্ণয় করতে চাই, তাহলে এই ইকুয়েশনটা যেটা আমরা ইউজ করেছি μ2 1 = v1 বাই v2, সেটা আমরা লিখলাম। এবার সেটাকে আমি একবার c বাই v2 আর c বাই v1 দিয়ে লিখলাম। এটাকে এভাবে লেখা যায়। এবার c বাই v2 মানে কি হচ্ছে? c বাই v2 এখানে বলা হচ্ছে দ্বিতীয় মাধ্যমে আলোর গতিবেগ, আর v1 বলা হচ্ছে প্রথম মাধ্যমে আলোর গতিবেগ। তাহলে c বাই v2 মানে হচ্ছে কি হবে? এই সূত্র যদি কাজে লাগাই, তাহলে v2 দ্বিতীয় মাধ্যমের আলোর বেগ, তার মানে এটি হচ্ছে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক এখানে আমরা μ2 বলেছি, আর প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক পরম প্রতিসরাঙ্ক আমরা μ1 বলেছি। তাহলে এখানে আমরা লিখতে পারি μ2 বাই μ1। ঠিক আছে? তাহলে μ2 1 কি দাঁড়ালো? μ2 বাই μ1, অর্থাৎ প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান সমান দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক ও প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্কের অনুপাত, এবং সেটি সমান সমান সাইন আই বাই সাইন আর। তাহলে এই ইকুয়েশনটা যে আমরা প্রতিসরণের যে দ্বিতীয় সূত্রটি পড়েছিলাম, সেই সূত্রটিকে এভাবে লেখা যায় μ1 sin i = μ2 sin r। এভাবে যদি পরপর আরো মাধ্যম থেকে থাকে, এই প্রত্যেকটা মাধ্যমের ক্ষেত্রে, পরপর দুটি মাধ্যমের ক্ষেত্রে
ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং ওই মাধ্যমে অবিলম্বের সঙ্গে আলোকরশ্মি উৎপন্ন কোণের সাইনের গুণফল সবসময়ই ধ্রুবক হবে এবং তাকেই বলা হচ্ছে স্নেলের সূত্র। ঠিক আছে, এই হচ্ছে পরম প্রতিসরাঙ্ক দিয়ে স্নেলের সূত্রের একটা প্রতিষ্ঠা আমরা বলতে পারি। কোনো মাধ্যমের এবার তাহলে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যেসব বিষয়ের উপর নির্ভর করে সেটা আমাদের জানতে হয়। প্রথমেই নির্ভর করে সেটা আমরা বলেছি মাধ্যমের ভিন্নতা, যেটি নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে নির্দিষ্ট হয়। তাহলে মাধ্যম যদি পরিবর্তন হয় তাহলে প্রতিসরাঙ্ক পরিবর্তন হয়। এই মাধ্যমের পরিবর্তন মানে হচ্ছে আলোর গতিবেগের পরিবর্তন হয়। এই আলোর গতিবেগের পরিবর্তন হওয়া হিসাবে মিউ ইজ ইকুয়াল টু c/d, যেটা আমরা অলরেডি শিখেছি। সেই ক্ষেত্রে বুঝতেই পারছি যে আলোকীয় ঘনত্ব যত বেশি হবে সেইখানে আলোর গতিবেগ তত কম হবে এবং সেই ক্ষেত্রে তার প্রতিসরাঙ্কের মান তত বেশি হবে। অর্থাৎ মাধ্যমের আলোকীয় ঘনত্ব বাড়লে প্রতিসরাঙ্কের মান বেড়ে যায়। আবার আলোর বর্ণের উপর নির্ভর করে, আমরা বলেছিলাম নির্দিষ্ট বর্ণের সাপেক্ষে, তাই এখানে আলোর বর্ণের উপরেও কিন্তু নির্ভর করে। আলোর বর্ণ পরিবর্তন হলে তার প্রতিসরাঙ্ক পরিবর্তন হয়। আলোর বর্ণ পরিবর্তন হওয়া মানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হওয়া। এই আলোর বর্ণ এবং অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য এবং এই প্রতিসরাঙ্কের মাধ্যমে প্রতিসরাঙ্কের উপর যে ভিন্নতা তার উপর ভিত্তি করে কচি বলে একজন বিজ্ঞানী একটি সূত্র দিয়েছেন, তাকে বলা হয় কচিস ফর্মুলা। সেটা হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। এটা একটা এ আর বি এখানে একটা ধ্রুবক, সেই ধ্রুবকের মানগুলো এখানে বলা নেই। আরেকটা জিনিসের উপর নির্ভর করে সেটা হলো উষ্ণতা। উষ্ণতা বাড়লে সাধারণত খুব কম হলেও মাধ্যমের প্রতিসরাঙ্ক কিছুটা পরিবর্তন হয়। সাধারণত দেখা যায় কঠিন পদার্থের ক্ষেত্রে খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন না হলেও তরল পদার্থের ক্ষেত্রে দেখা যায় উষ্ণতা বাড়লে প্রতিসরাঙ্ক বেশ উল্লেখ্যভাবে কমে। আমার স্কুলের একবার কোনো এক সালের ক্লাস 10-এর ছাত্র জিজ্ঞাসা করে আমাকে, ক্লাসের মধ্যে জিজ্ঞাসা করে, স্যার আপনি মাত্র বললেন প্রতিসরণের ক্ষেত্রে যে আলোকরশ্মি যদি একটু অবিলম্ব থেকে কোণ করে প্রবেশ করে তবে সেটি বেঁকে যায়, ঘন থেকে লঘুর ক্ষেত্রে সেটি অবিলম্ব থেকে দূরে সরে যায়, লঘু থেকে ঘনর ক্ষেত্রে সেটি অবিলম্বের কাছে চলে আসে, কিন্তু আমি কেন মানব, কেন সেটি বেঁকে যায়? কিংবা আপনি বলছেন যদি আপতন কোণের মান 0 হয়, অর্থাৎ যদি ও সোজাসুজি প্রবেশ করে তবে আর আলোকরশ্মিটি বেঁকে না, প্রতিসৃত হয় না, কিন্তু কেন? তা যারা ক্লাস 12-এ যারা অলরেডি পাস করে গেছে, হ্যাঁ, তারা যখন আলোর তরঙ্গ তত্ত্ব পড়েছে, হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব পড়েছে, তারা খুব সহজেই কিন্তু এই প্রতিসরণটা বুঝতে পেরেছে যে কেন সেটা হচ্ছে। কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের জন্য, ক্লাস 10-এর একটি ছেলে মেয়ের জন্য, বা যে পরবর্তীতে সায়েন্স নিয়ে পড়বে না তার জন্য, বা ইভেন ক্লাস 12-এ শুরুতেই তার তরঙ্গ তত্ত্ব থাকে না, শুরুতে প্রতিসরণ থাকে, তার মনের প্রশ্নের জিজ্ঞাসাটা আমি কিভাবে দূর করব? তখন আমার মাথায় এই প্রসেসটা আসে। এটা আমি জাস্ট একটা যদি অ্যানিমেশনের মাধ্যমে দেখাতে পারতাম তাহলে ব্যাপারটা খুব সহজভাবে বোঝাতে পারতাম। তা আমি এখানে বোর্ডের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি অ্যাকচুয়ালি প্রতিসরণে হয় কি। প্রতিসরণে যদি একটি সিঙ্গেল আলোকরশ্মি হতো, একটি আলোকরশ্মি, সেই ক্ষেত্রে কিন্তু প্রতিসরণের কোনো ব্যাপার ছিল না, যত কোণ করেই সে আপতিত হোক না কেন সে সোজাই বেরিয়ে যেত, যেদিকে যেত সেদিকেই যেত। কিন্তু আসলে কিন্তু আলোকরশ্মি আসে আলোকরশ্মি গুচ্ছ, একসাথে আলোকরশ্মি আসে। সেই আলোকরশ্মিগুলোকে আমি মনে মনে ভাবি যে কতগুলো সমান্তরাল আলোকরশ্মি, বা এইভাবে আমি ভাবি যে এক একটা বাঁশ, এগুলোকে ভাবি প্রত্যেকটা বাঁশ। এই বাঁশের মাথায় হ্যাঁ একটি একটি ছেলেকে আমি একটা নির্দিষ্ট দূরত্বে বেঁধে দিয়েছি। এটাকেই মনে করতে পারো একটি সমান্তরাল, হ্যাঁ, এগুলো বলা হয় তরঙ্গ মুখ, পরবর্তীতে জানবে ওয়েভ ফ্রন্ট। আলোকরশ্মি অ্যাকচুয়ালি এরকমভাবে একটা তরঙ্গ মুখ নিয়ে চলে, যে কোনো একটি আলোকরশ্মি হিসেবে চলে না। অর্থাৎ একটি আলোকরশ্মির যে গল্পটা আমি বলছি সেখানে কিন্তু অজস্র আলোকউৎস থাকে এবং আলোকউৎসগুলো একটা তরঙ্গ মুখের উপর অবস্থান করে। সেই যেহেতু তরঙ্গ মুখ আমরা এখনো শিখিনি, সেই ক্ষেত্রে ভাবতে পারো একটা বাঁশের মধ্যে 4 জন বাধা আছে, প্রত্যেকে এক একটা আলোকউৎস, একসঙ্গে সবাই আসছে। কোনো একটা মুহূর্তে এরা এই পজিশনে ছিল। এবার ধরে নাও এটা একটা মাঠ, এটা একটা জঙ্গল, মাঠ ফাঁকা, জঙ্গল কাটা ঝোপে ভর্তি। তা স্বাভাবিকভাবে দৌড়তে কি হবে, কষ্ট হবে। এবার ঠিক হলো প্রথমে এরা সবাই সোজাসুজি দৌড়বে, যারা আছে তারা সবাই সোজাসুজি দৌড়বে এই বিভেদ তলের সাথে সোজাসুজি। এটা সোজাসুজি যদি দৌড়য় তাহলে দেখো যখন এই বিভেদ তলে প্রবেশ করছে তারা তিনজনই, এখানে 3 জন যদি বলি, এই বাসে থাকা 3 জনই একই সঙ্গে প্রবেশ করছে।
তাহলে এ ফাঁকা মাঠ থেকে ভরা মাঠে এলো, মানে কাটা ঝোপে এলো, তাহলে তিনজনেরই গতিবেগ কি একসাথে কমে গেল। তাই কিন্তু তিনজন একই সঙ্গে গেল, তাই বাসটা যেরকম ভাবে ছিল সেরকম ভাবেই কিন্তু যাচ্ছে, ওদের গতিপথ পরিবর্তন হওয়ার কোনো ব্যাপার নেই। এবার ভাবো এই ছবিটার ক্ষেত্রে, এই ছবিটা যখন আলোক রশ্মিটা এই পজিশনে এসে এই পজিশনে এসে গেল, এই পজিশনটাতে আসার পর কি হয়, যখন ও প্রবেশ করে ফাঁকা মাঠ কাটা ঝোপ, এই পজিশনে কাটা ঝোপে দৌড়তে অসুবিধা হয়, সবার আগে কে প্রবেশ করছে, এই ব্যক্তিটি প্রবেশ করছে। তাহলে এই ব্যক্তিটি ধরার কথার কথা, ও গেল মাত্র এখানে প্রবেশ করার পর এই এতটুকু ডিস্টেন্স, কিন্তু ওর তো এদিকে কি ফাঁকা মাঠ, ওদের ওরা তো বেশি জোরে দৌড়চ্ছে, তাহলে ওরা কোন পজিশনে দৌড়াবে, ওরা প্রত্যেকে কেউ এখানে এখানে ঠিক আছে এখানে এরকম পজিশনে আসতে চাইবে আলাদা আলাদা, কিন্তু এরা একই সঙ্গে আসছে। তাহলে কি হবে, এই পজিশনটা যদি আমরা করি তখন দেখব এই টোটাল জিনিসটা আস্তে আস্তে কি হচ্ছে, বেঁকে যাচ্ছে। যখন এ প্রবেশ করছে তখন কি হচ্ছে, এর গতিপথ কমে যাচ্ছে, কিন্তু এদের দুজনের গতিপথ কি হচ্ছে, একই রকম থাকছে। তাহলে আলোক এই একদম এই গোটা বাসের প্রত্যেকে যখন প্রবেশ করছে, একদম এই পজিশনে প্রবেশ করতে করতে এই গোটা আলোক বাসটা কি হবে, প্রবেশ করতে করতে আস্তে আস্তে বেঁকে যাবে, কারণ এদিকে থাকা লোকগুলো আগে প্রবেশ করায় তাদের গতিবেগ কি আগে হ্রাস পেয়ে গেছে, কিন্তু ডান দিকে থাকা লোকগুলোর গতিবেগ বেশি আছে, তাহলে গোটা বাসটা কি হবে, ধীরে ধীরে এরকম ভাবে বেঁকে যাচ্ছে, তার ফলে দেখা যাবে শেষে এইভাবে প্রবেশ করছে। তাই আলোক রশ্মি অবিলম্বে কাছে চলে আসছে। ঠিক আছে, একই রকম ভাবে যদি আমরা এই ক্ষেত্রে ভাবি, এই যে দৌড়চ্ছে এই পজিশনে এ কি হলো, সবার আগে পৌঁছবে, সবার আগে ওই পাশে যাবে, লঘু মাধ্যমে কাটা ঝোপ থেকে ফাঁকা মাঠে চলে গেল, তো সে কি হলো, বেশি জোরে দৌড়লো, কিন্তু এ তখনও বেশি দূরে যায়নি, তাহলে ধীরে ধীরে কি হবে, এটা দেখতে থাকবে, দেখতে দেখতে যখন এও প্রবেশ করে যাবে তখন আরো বেঁকে যাবে। বুঝতে পেরেছি, দেখতে দেখতে ওই পজিশনে যাবে, শেষ পর্যন্ত যখন দৌড়বে তখন তো সবার মাধ্যমে কি গতিবেগ একই, তাই একই সঙ্গে আর না দৌড়ে বেঁকে যাবে। কেন আলোক রশ্মি গুলো আরেক মাধ্যমে প্রবেশ করার সময় বেঁকে যায় তার একটা সাধারণ উদাহরণ আমি এইভাবে বুঝিয়ে থাকি, এবং আমার মনে হয় তোমরাও খুব সহজেই তরঙ্গমুখ সম্বন্ধে না জেনেও, হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব সম্বন্ধে না জেনেও আলোর প্রতিসরণ কেন হয় সেটা এই উদাহরণ দিয়ে সহজেই বুঝতে পারবে। এবার আমরা সমতলে আলোর প্রতিসরণের বাস্তব দৃষ্টান্ত দেখব। এখানে আমরা দুটো ঘটনা নিয়েছি, একটাতে লঘু মাধ্যমে চোখ আছে আর ঘন মাধ্যমে বস্তু আছে। পি বিন্দুতে বস্তু, এখানে পি বিন্দুতে বস্তু, এখানে ঘন মাধ্যমে চোখ আছে, লঘু মাধ্যমে কি আছে, বস্তু আছে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি, তাহলে ঘন মাধ্যম থেকে এখানে যদি ঘন মাধ্যম এক নম্বর ছবি যদি দেখি, এখানে লঘু মাধ্যম, এই প্রথম মাধ্যমের হলো μ1 আর দ্বিতীয় মাধ্যম হলো μ2, এখানেও প্রথম মাধ্যম μ1, দ্বিতীয় মাধ্যম μ2। এখানে যেহেতু ঘন থেকে লঘুতে যাচ্ছে তাই এখানে μ1 গ্রেটার দেন μ2, এখানে যেহেতু এটা লঘু আর এটা ঘন তাই এখানে μ2 গ্রেটার দেন μ1 বলে দেওয়া আছে। তাহলে পি বিন্দু থেকে আলোক রশ্মি একটা এদিকে সোজাসুজি যাবে, পি ও পথে, ও এম পথেও বেরিয়ে যাবে, কারণ সোজাসুজি বেরিয়ে যাবে, কারণ সোজাসুজি আলোক রশ্মি কোনো প্রতিসরণ হয় না। আরেকটা আমি পি কিউ পথে নিলাম, এবং পি কিউ পথে যাওয়ার ফলে ও কিউ বিন্দুতে আপতিত হলো এবং ওর আপতন কোণ উৎপন্ন হলো আই, এবং যেহেতু ঘন থেকে লঘু যাচ্ছে ও কি হচ্ছে, অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, তাই প্রতিসরণ কোণের মানটা একটু বেশি হবে, সরে যাচ্ছে, সেখানে তার প্রতিসরণ কোণের মান হচ্ছে আর। এই ক্ষেত্রে লঘু থেকে ঘনর ক্ষেত্রে একই রকম ভাবে সোজাসুজি একটা বেরিয়ে যাচ্ছে, আর যেটা আই কোণ আপতন নিয়ে প্রবেশ করেছে তার প্রতিসরণ কোণ আরটা কি হবে, আপতন কোণ অপেক্ষা কম হবে, কারণ সে অবিলম্বের কাছে চলে আসবে। তাহলে প্রথম ছবিটার দিকে তাকাও, এই আই কোণ, এটা অবিলম্ব, এটাও লম্ব, তাহলে এটার এটা একান্তর কোণ, তাহলে এটা হলো আই। আবার এটা যদি আর কোণ হয় তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে তার অনুরূপ কোণ আর, কারণ এটা সমান্তরাল আর এটা ভেদক। একই রকম ভাবে লেখা যায়, এটা আই কোণ হলে এটা আই কোণ, এটা যদি আর কোণ হয় তাহলে নিশ্চয়ই এটাও আর কোণ। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পি, এবার আলোক রশ্মি যে দেখো এই পথে সোজা বেরিয়ে গেছে কিউ আর পথে, তাহলে আমি যদি চোখ এখানে থাকে, আর বিন্দুতে যদি আমার চোখ থাকে, তাহলে আমি তো আলোক রশ্মি দেখতে দেখবো না, আমি দেখবো সোজাসুজি বেরিয়ে আসছে। তাহলে এই ক্ষেত্রে যদি আমি পেছন দিকে বর্ধিত করি, এই বিন্দুটা আসছে টি প্রাইম এইখানে,
আর এখানে যদি বর্ধিত করি তাহলে পি প্রাইমটা আমার নিচে চলে গেছে এই স্থানে। তাহলে দেখতে পাচ্ছি আমরা ঘন থেকে যদি লঘুর দিকে যাই, অর্থাৎ লঘু মাধ্যমে যদি আমার চোখ থাকে, তাহলে আমার এই প্রতিবিম্ব যেটি উৎপন্ন হবে সেটি বস্তুর থেকে ওপরে উৎপন্ন হবে। দেখো পি ওপরে পি প্রাইম, অর্থাৎ এর যে প্রকৃত গভীরতা ওপি হলো ডি, আর আপাত গভীরতা হচ্ছে ওপি প্রাইম, সেটি হচ্ছে ডি প্রাইম। নিশ্চয়ই এখানে আপাত গভীরতাটা প্রকৃত গভীরতার চেয়ে কম হবে। ঠিক একই রকমভাবে যদি আমরা লঘু থেকে ঘনর ক্ষেত্রে দেখি, সেই ক্ষেত্রে দেখব যে এখানে ওপি প্রাইমের ভ্যালুটা পিটা পি প্রাইমটা অনেক নিচে আছে, অর্থাৎ এর আপাত গভীরতা কিন্তু প্রকৃত গভীরতার চেয়ে অনেক বেশি হবে। অর্থাৎ প্রকৃত যতখানি গভীর তার চেয়েও বেশি গভীর মনে হবে, আর এই ক্ষেত্রে যতখানিও গভীর তার চেয়ে অনেক কম গভীর মনে হবে দেখে। তাহলে এই ক্ষেত্রে যদি আপাত গভীরতা এবং প্রকৃত গভীরতার একটা সম্পর্ক বের করতে চাই, তাহলে দুটোর ক্ষেত্রে একই রকমভাবে আমি নিয়ে আসব। দেখো এখানে আমি সাইন আই বাই সাইন আর এর ভ্যালু বের করবো। সাইন আই ইজ ইকুয়াল টু কত, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন আই ইজ ইকুয়াল টু দুটো ছবির ক্ষেত্রে দেখো ও কিউ বাই পি কিউ, এবং সাইন আর ইজ ইকুয়াল টু কত, দুটোর ক্ষেত্রেই ও কিউ বাই কিউ পি প্রাইম বা পি প্রাইম কিউ, যা খুশি বলো। এবার আপতন কোণের মানটা খুব কম, আমরা ফ্রম জিওমেট্রি আমরা দেখতে পাই যে এই আপতন কোণের মান যদি খুব কম হয় তাহলে পি কিউ এর ভ্যালু আর ও কিউ এর ভ্যালু সেম। আবার একই রকম আই এর ভ্যালু খুব কম হলে আর এর ভ্যালু খুব কম হবে, সেই ক্ষেত্রে পি প্রাইম কিউ এবং ও পি এর ভ্যালু সেম হবে। এই যে আমরা এখানে লিখে দিয়েছি, এগুলো প্রায় সমান হয়। তাহলে এই আমরা এই পি কিউ এর জায়গায় যদি ওপি, আবার পি প্রাইম কিউ এর জায়গায় যদি ওপি প্রাইম বসাই, তাহলে সাইন আই এর ভ্যালুটা আসে এইরকম, ও কিউ বাই ওপি, আর এদিকে ও কিউ বাই ও কিউ প্রাইম। তাহলে আমরা সাইন আই বাই সাইন আর এর যদি ভ্যালু বসাই তাহলে সেটা আসে কত, ওপি প্রাইম বাই ওপি। এবার ওপি প্রাইম মানে হচ্ছে আপাত গভীরতা, সেই ক্ষেত্রে আপাত গভীরতাটা আমরা কি দিয়েছি, আপাত গভীরতা লিখেছি ডি প্রাইম, আর প্রকৃত গভীরতা লিখেছি ডি, তাহলে ডি প্রাইম বাই ডি। আর আমরা সাইন আই বাই সাইন আর এখানে স্নেলের সূত্র অনুসারে আমরা বের করতে পারি সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ টু বাই মিউ ওয়ান, লিখলাম এখানে মিউ টু বাই মিউ ওয়ান। তাহলে এই দুটোকে সমান করে আমরা লিখতে পারি মিউ টু বাই মিউ ওয়ান ইজ ইকুয়াল টু ডি প্রাইম বাই ডি। অর্থাৎ আপাত ও প্রকৃত গভীরতার অনুপাত যে মাধ্যমে আমরা চোখ রেখেছি সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং যে মাধ্যমে বস্তু আছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্কের অনুপাতের সর্বদা সমান হয়। সে যে কোনো ক্ষেত্রেই সমান হবে, এটার ক্ষেত্রে হবে, এটার ক্ষেত্রে হবে। এখন বুঝতেই পারছো এই ক্ষেত্রটাতে যেহেতু মিউ ওয়ান গ্রেটার দেন মিউ টু, তাহলে এখানে ডি প্রাইমটা কি হবে, নিশ্চয়ই ডি এর থেকে ছোট হবে, বেরিয়ে যাচ্ছে। আমরা এখানেও বের করেছি, ছবির মাধ্যমেও দেখেছি আপাত গভীরতা প্রকৃত গভীরতার চেয়ে কম, এখানে আমরা বের করতে পারলাম। এখানে যেহেতু মিউ টু গ্রেটার দেন মিউ ওয়ান, তাহলে নিশ্চয়ই এখানে আমরা কি বের করতে পারি, ডি প্রাইম গ্রেটার দেন ডি। রশ্মি চিত্রতেও আমরা দেখলাম প্রকৃত আপাত গভীরতার প্রকৃত গভীরতার চেয়ে কি হয়, একটু বেশি হয়। তাহলে এই ক্ষেত্রে কি হবে, আমরা যদি ডি মাইনাস ডি প্রাইম মানে হচ্ছে কতখানি উঠে গেল, সেটা হলো টি পি প্রাইম, এই অংশটুকু, তাহলে সেটা আমরা করছি কি এখান থেকে ডি বাই ডি মাইনাস ডি প্রাইম যদি ভ্যালুটা বসাই, তাহলে ডি ইন্টু ওয়ান মাইনাস মিউ টু বাই মিউ ওয়ান, এই পরিমাণ ও ওপরের দিকে উঠে আসে। আর একই রকমভাবে এখানে ডি প্রাইম মাইনাস ডি, এই পরিমাণ ও আরও গভীরে চলে যায় প্রতিবিম্বটা, সেক্ষেত্রে ডি ইন্টু মিউ টু মাইনাস মিউ টু বাই মিউ ওয়ান মাইনাস ওয়ান। তাহলে ফর্মুলা দুটোর ক্ষেত্রেই সেম, হ্যাঁ, শুধুমাত্র কোন মাধ্যমে রেখেছি তার উপর ভিত্তি করে আপাত গভীরতা আর প্রকৃত গভীরতা আমরা করতে পারি। সাধারণত বইয়ে দুটো আলাদা আলাদা প্রবলেম করে আমরা দুটো আলাদা আলাদা ফর্মুলা মনে রাখি, পরীক্ষার সময় অঙ্ক করতে গিয়ে আমরা ভুলে যাই কোন ফর্মুলাটা ইউজ করব, তখন সমস্যা হয়ে দাঁড়ায়। এইভাবে যদি আমরা করি তাহলে আমরা যদি সাধারণভাবে মাথায় রাখি যে এই দুটোর অনুপাত কোন দুটো অনুপাতের সমান সব ক্ষেত্রেই, তাহলে শুধু মান বসালেই আমি সেই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো। এবার আমরা সমান্তরাল কাচ স্ল্যাব দ্বারা আলোর প্রতিসরণ ব্যাখ্যা করব। এখানে এ বি সি ডি একটা সমান্তরাল কাচ স্ল্যাব, যে কাচ স্ল্যাবের প্রতিসরাঙ্ক মিউ টু এবং বাইরের মাধ্যমের প্রতিসরাঙ্ক আমি লিখেছি মিউ ওয়ান, এবং অবশ্যই এখানে আমরা সমান্তরাল কাচ স্ল্যাবের প্রতিসরাঙ্কের মান বাইরের মাধ্যমের প্রতিসরাঙ্ক অপেক্ষা বেশি নিয়েছি। একটা আলোক রশ্মি পি কিউ পথে কাচের স্ল্যাবের প্রথম প্রান্তে মানে প্রথম পার্টে আপতিত হলো, ঠিক আছে, কাচের স্ল্যাবে প্রবেশ করলো। কাচের স্ল্যাবে প্রবেশ করার সময় তার কি হবে, আপতন কোণ I1 এবং প্রতিসরণ কোণ আপতন কোণ অপেক্ষা কমে যাবে,
কেন? ঘন থেকে লঘু থেকে ঘনতে প্রবেশ করেছে এবং সেটি কিউআর পথে আপতিত হলো এবং কিউআর পথে গিয়ে আর বিন্দুতেও সিডি বিভেক্টরে আপতিত হলো, যে মাধ্যম দিয়ে এবারও কি হবে, আবার বাইরের মাধ্যমে ফিরে আসবে, এবার আবার লঘু থেকে ঘন হলো। তার ফলে সে আবার কি হলো, এই আরএস পথে প্রতিষ্ঠিত হলো। এখানে এই আবার এই দ্বিতীয় মাধ্যমের ক্ষেত্রে, এবারে দ্বিতীয় তলের ক্ষেত্রে ও R2 আপতন করে আপতিত হয়েছে এবং এদিকে I2 প্রতিসরণ কোণে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে এর আপতন কোণ হলো I1 এবং নির্গমন কোণ হলো I2। I2 নির্গমন কোণ কেন বলছি, এই কোণে ও কাচ স্ল্যাব থেকে নির্গত হয়ে যাচ্ছে। দেখো এখানে আমরা আপতন বিন্দুতে একটা KL অভিলম্ব টেনেছি কিউ আপতন বিন্দুতে, এবং আর আপতন বিন্দুতে আমরা MN অভিলম্ব টেনেছি। সেই ক্ষেত্রে QR এই KL এবং MN দুটো সমান্তরাল রেখা এবং QR ভেদক। তো সেই হিসাবে R1 এই কোণটা আর এই কোণটা কি হচ্ছে, একান্তর কোণ, অর্থাৎ R1 এবং R2 একান্তর কোণ যারা সমান, তাই R1 সমান সমান R2 আমরা লিখতে পারি শুরুতেই। আর এদিক থেকে sin I1 বাই sin R1 স্নেলের সূত্র অনুযায়ী কি μ2 বাই μ1 লিখে দিলাম। আবার এদিক থেকে যদি আপতন কোণ R2 হয়, এটা যদি প্রতিসরণ কোণ I2 হয়, তাহলে এই মাধ্যমের ক্ষেত্রে, এই প্রতিসরণের ক্ষেত্রে sin R2 বাই sin I2 ইজ ইকুয়াল টু μ1 বাই μ2 আমরা লিখতে পারি। এই 1 আর 2 থেকে এদিকে μ2 বাই μ1 মানে কত হবে, sin I2 বাই sin R2, তাহলে এই দুটো সমান হবে। সেই ক্ষেত্রে আমরা বসাতে পারি তাহলে sin I1 বাই sin R1 ইজ ইকুয়াল টু sin I2 বাই sin R2। এবার R1 আর R2 তে ইকুয়াল, তাহলে উপরে কি দাঁড়ালো, sin I1 ইজ ইকুয়াল টু sin I2, অর্থাৎ I1 ইজ ইকুয়াল টু, এখানে আমরা লিখতে পারি I1 ইজ ইকুয়াল টু I2, অর্থাৎ যে কোণে আপতিত হচ্ছে ঠিক সেই কোণেই নির্গত হচ্ছে, অর্থাৎ আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল, অর্থাৎ নির্গত রশ্মি আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হচ্ছে, অর্থাৎ এর কোনো কৌণিক চ্যুতি ঘটছে না। তাহলে এর ঘটছে কি, এর শুধুমাত্র কিন্তু পার্শ্ব সরণ ঘটছে। দেখো এইদিকে যাচ্ছিল, এটা ছিল তার গতিপথ, না থাকলে সমান্তরাল কাচ স্ল্যাব গেল এই RS পথে, অর্থাৎ এদের শুধুমাত্র শিফট হয়েছে, ল্যাটারাল শিফট হয়েছে, পার্শ্ব সরণ হয়েছে। কতখানি পার্শ্ব সরণ হয়েছে, এখানে এই SR পর্যন্ত তার পার্শ্ব সরণ ঘটেছে। এবার আমরা এই কাচের স্ল্যাবে পার্শ্ব সরণের মান নির্ণয় করব। ছবিটা একই আছে, সেই ছবিতে শুধু আমি পার্শ্ব সরণটা দেখেছিলাম আগেবার SR, এবার সে তার মান নির্ণয় করব। এখানে দেখো আমরা যদি ভালো করে খেয়াল করি যে কোণ SQR এর মান কত। কোণ SQR এর মান হচ্ছে, এই টোটাল কোণটা হচ্ছে I কোণ I1 এর বিপরীত কোণ I1, আর এই R1 টুকু বাদ দাও, তার এই অংশটুকুর মান হচ্ছে I1 মাইনাস R1। ঠিক আছে, এবার আমি এটাকে কমপ্লিট করে দিয়েছি, এই বিন্দুটাকে দিয়েছি X বিন্দু, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, R1 QXR ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ। আবার আর বিন্দু থেকে S এর উপর লম্ব অঙ্কন করা হয়েছে পার্শ্ব সরণ নির্ণয়ের জন্য, তাই QRS আর একটা সমকোণী ত্রিভুজ। আমরা এখানে sin I1 মাইনাস R1 যদি বের করি, তাহলে লম্ব বাই অতিভুজ, দ্যাট ইজ RS বাই QR, RS বাই QR। আর এদিকে cos R1 এর ভ্যালু যদি বের করি, তাহলে cos R1 এর ভ্যালু আসে লম্ব বাই অতিভুজ, সরি ভূমি বাই অতিভুজ, তাহলে QX মানে হচ্ছে এখানে কত আছে, স্ল্যাবের বেদ কত T, T বাই কত দাঁড়াচ্ছে, অতিভুজ QR। এবার এটা আর এটা ভাগ করে দাও, sin I1 মাইনাস R1 বাই cos R1, QR কেটে গেল, RS বাই T। তাহলে RS ইজ ইকুয়াল টু কত হলো, T ইনটু sin I1 মাইনাস R1 বাই cos R1। sin I1 মাইনাস R1 কে আমি ভেঙে দিয়েছি, হ্যাঁ, ভেঙে দিয়ে এখানে আমি কি করেছি, cos R1 দিয়ে ভাগ করেছি, এই আসলো রেজাল্ট। তাহলে RS ইজ ইকুয়াল টু T ইনটু sin I1 মাইনাস cos I1 sin R1 বাই cos R1। এখানে যদি আমার আপতন কোণ এবং প্রতিসরণ কোণের মান জানা থাকে প্রথম স্ল্যাবে, তাহলে আমরা সহজেই এখানে কতখানি সরে গেল, পার্শ্ব সরণের মান কত হলো, এটা থেকে আমরা বের করতে পারবো। কিন্তু যদি প্রতিসরাঙ্কের মান দেওয়া থাকে আর আপতন কোণের মান দেওয়া থাকে, তাহলে কি করব, সেই ক্ষেত্রে আমরা স্নেলস লটা কাজে লাগাবো। স্নেলস লটা এখানে কি আছে, স্নেলের সূত্র sin I1 বাই sin R1 ইজ ইকুয়াল টু μ2 বাই μ1, দ্যাট ইজ μ2 1, একবার যদি আমরা লিখি, আগে শিখেছি। সেই ক্ষেত্রে আমরা কি করেছি, এখানে sin R1 এর ভ্যালু
1/sin r1 এর ভ্যালু কত আসছে sin i1 বাই μ21। এখানে আমি cos i1 যেরকম আছে তাই আছে, sin r1 রেখেছি, এখানে এটাকে √1 - sin স্কয়ার r1 ফর্মুলা করেছি, sin r1 নিচ দিয়ে ভাগ করেছি, √sin স্কয়ার i1 ঢুকে গেল, এটা 1 হয়ে গেল, কাটাকাটিকে এই আসলো। এবার এটাকে আমরা কি করেছি, এই ভ্যালুটা স্নেলস ল কাজে লাগিয়ে sin 1/sin স্কয়ার r1 এর ভ্যালুটা বসিয়েছি, এই হলো ভ্যালু। সেটাকে লসাগু করে উপরে করে দিয়ে একটা sin i1 বাইরে আসলো, sin i1 একবারে কমন নিয়ে নিয়েছি, তাতে আসলো 1 - cos i1 √μ2² - sin স্কয়ার i1। এটা হচ্ছে 500 সরণের রাশিমালা, ঠিক আছে। তাহলে এই 500 সরণ থেকে আমরা দেখতে পাচ্ছি এটা ম্যাক্সিমাম মান কখন হবে, যদি sin i1 এর মান ম্যাক্সিমাম হয়। sin i1 এর ম্যাক্সিমাম মান কত, 90 ডিগ্রিতে 1, আর cos 90 তো 0, তাহলে এই পার্টটা চলে গেল, তাহলে শুধু পড়ে থাকলো t * sin 90, ঠিক আছে। তার মানে কত হচ্ছে t, অর্থাৎ ম্যাক্সিমাম 500 সরণের ম্যাক্সিমাম ভ্যালু কখনোই কাচের স্ল্যাবের বেধে বেশি হতে পারে না। এই যে 500 সরণের ডেরিভেশনটা, এই ডেরিভেশনটা কিন্তু তোমাদের ক্লাস 10 এর কিন্তু প্রয়োজন নেই, ক্লাস 12 এর লাগছে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু 500 সরণের মান কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা কিন্তু ক্লাস 10 এ লাগবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কিসের উপর নির্ভর করে, কাচের স্ল্যাবের বেধের উপর, এই যে কাচের স্ল্যাবের বেধের উপর নির্ভর করে, আপতন কোণের মানের উপর, এই যে আপতন কোণের মানের উপর নির্ভর করছে, এবং মাধ্যমের প্রতিসরাঙ্কের উপর, এই যে মাধ্যমের প্রতিসরাঙ্কের উপর, এই i1, এই তিনটা জিনিসের উপর কিন্তু 500 সরণের মান নির্ভর করে। এবং এই তিনটা জিনিসের মানে যদি আমরা বৃদ্ধি করি তাহলে কিন্তু 500 সরণের মান, বিশেষ করে এই দুটো 500 সরণের মান যদি বৃদ্ধি করি তাহলে আমরা 500 সরণের মান এক্ষেত্রে বেড়ে যায়। এবার আমরা বিভিন্ন প্রতিসরক মাধ্যমে সমবায়ে প্রতিসরণ বের করব। বিভিন্ন প্রতিসরক মাধ্যম বলতে আমরা নিয়েছি প্রথমে বায়ু মাধ্যম, প্রতিসরাঙ্ক μ1, তারপর নিয়েছি জল, তারপর নিয়েছি কাচ, তারপর নিয়েছি আবার বায়ু। তাহলে বায়ুতে PQ পথে আপতিত হয়ে জলের মধ্যে QR পথে প্রতিষ্ঠিত হয়, এবং QR পথে কাচের মাধ্যমে আপতিত হয়ে এটি কাচের মধ্যে RS পথে প্রতিষ্ঠিত হয়, এবং সেটি পরবর্তীতে আবার বায়ুর মাধ্যমে ST পথে নির্গত হয়ে যায়। তাহলে এখানে এটাকে যদি আমরা I ধরি তাহলে এটার প্রতিসরণ কোণের মান ধরলাম R1, এটিও হবে R1, স্বাভাবিক একান্তর কোণ। এবার এটা R1, এটার প্রতিসরণ কোণের মান আরেকটু কমে গেল R2, এটাও একান্তর কোণ R2, এবং যেহেতু নির্গত মাধ্যম এবং শুরুর মাধ্যম একই মাধ্যম, তাই যে কোণে আপতিত হবে সেই কোণে নির্গত হবে, তাই এখানে I। তাহলে এখান থেকে যদি sin i/sin r1 লিখি তাহলে কি দাঁড়ায়, সেটা μ21 না, স্নেলের সূত্র কাজে লাগাচ্ছি। যদি sin r1/sin r2 লিখি তাহলে হবে μ32, আবার যদি sin r2/sin i লিখি তাহলে হবে এখানে μ13। এই তিনটেকে যদি আমি গুণ করি তাহলে দেখো এদিকে sin r1 কাটা, sin r2 sin i2 কাটা, sin i কাটা, তিনটে কাটাকাটি চলে গেল, পড়ে থাকলো তাহলে 1, তাহলে μ21 * μ32 * μ13 = 1। ঠিক আছে, এই ইকুয়েশনটা আমরা এখান থেকে কিন্তু বের করে নিয়ে আসতে পারি যে পরপর মাধ্যমগুলোর আপেক্ষিক প্রতিসরাঙ্কের গুণফল সবসময় 1 হচ্ছে। এবার এখান থেকে μ32 = 1 এইদিকে μ21 আর μ13 লিখে ফেলেছি। এবার μ13 মানে কি, μ13 মানে হচ্ছে আবার 1/μ31, এর আগে আমরা করেছি, সেটা শুরুর দিকেই করেছি। তাহলে μ31/μ21, তাহলে দেখো এটা যদি বায়ু মাধ্যম হয় বা শূন্য মাধ্যম হয় তাহলে μ32 দুই মাধ্যমের সাপেক্ষে তিন মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে 3 মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বাই 2 মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। ঠিক আপেক্ষিক প্রতিসরাঙ্কের যে রিলেশনটা বের করেছিলাম এখানেও কিন্তু একই রকম একটা রিলেশন বেরিয়ে এলো, ঠিক আছে। এবার আমরা সংকট কোণ এবং আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করব। এই ক্ষেত্রে আমরা একদিকে ঘন মাধ্যম আর একদিকে লঘু মাধ্যম নিয়েছি, ঠিক আছে। ঘন মাধ্যম থেকে আলোকরশ্মি লঘু মাধ্যমে প্রতিসরণের সময় অভিলম্ব থেকে দূরে সরে যায়। এখানে একটা সেরকম একটা প্রামাণ্য একটা চিত্র নিলাম, একটা প্রমাণ চিত্র নিলাম, দেখতেই পাচ্ছি বেড়ে যাচ্ছে। এবার ভেবে দেখো এই আপতন কোণের মান যদি আরো একটু বেড়ে যায়, এখানে আপতন কোণের মানটা একটু বেড়ে গেছে, তাহলে প্রতিসরণ কোণের মানটা কি হবে, আরেকটু বেড়ে যাবে। এরকম ভাবে যদি আমি আপতন কোণের মান বাড়াতে থাকলে একটা সময় প্রতিসরণ কোণের মান কত হবে, 90 ডিগ্রি হবে, অর্থাৎ প্রতিসৃত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে বেরিয়ে যাবে।
এই যে কোণটি, যে আপতন কোণের জন্য প্রতিশ্রুতি রশ্মি দুই মাধ্যমে বিভেদতল ঘেঁষে বেরিয়ে যায় তাকে বলা হয় সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে এবার প্রশ্ন হলো, এবার সংকট কোণ অপেক্ষা বেশি কোণে যদি কোনো আলোক রশ্মি আপতিত হয় তাহলে কি হবে? তাহলে আলোক রশ্মির কোনোটাই আর ওই মাধ্যমে প্রবেশ করবে না, তাহলে নিশ্চয়ই আলোক রশ্মি প্রতিশ্রুত রশ্মিটা আরো বেড়ে যাবে, অর্থাৎ প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি বেশি হয়ে যাবে, এবং দেখা যায় সেই ক্ষেত্রে এর আর কোনোটাই ওই মাধ্যমে প্রতিসরণ না হয়ে টোটালটাই কি হয়, আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ধরনের প্রতিফলনকে বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অর্থাৎ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তখনই হয় যখন আপতন কোণের মান সংকট কোণের চেয়ে বেশি হয়। ক্লিয়ার? আমি যদি এই ঘন মাধ্যমের যদি ধরি μ2 আর লঘু মাধ্যমের প্রতিসরণ কোণ ধরি যদি μ1, তাহলে এখানে স্নেলের সূত্র অনুসারে কি লেখা যায়? μ2 sin theta c is equal to μ1 sin 90। তাহলে এটার থেকে আমরা কি লিখতে পারি? sin theta c is equal to μ1 by μ2, that is 1 by μ2 1। অর্থাৎ এটা যদি বায়ু মাধ্যম হতো, শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের ক্ষেত্রে যদি আমরা করি, তখন sin theta c is equal to 1 by μ2 or 1 by μ1 or 1 by μ, যেটাই আমি ধরি না কেন সেই ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক সেই হিসাবে আমরা কিন্তু বের করতে পারি। এটাই হলো সংকট কোণের সাথে মাধ্যমের প্রতিসরাঙ্কের সম্পর্ক। এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন দিয়ে আমরা অনেক কিছুই করতে পারি। এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন একটি প্রাকৃতিক দৃষ্টান্ত হলো মরীচিকা। মরুভূমিতে যে মরীচিকা দেখা যায় সেটা কিন্তু টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের মাধ্যমে হয়। বইয়ে তোমরা দেখে নিতে পারো, আশা করি খুব সহজেই বুঝে যাবে। আর একটা দারুণ জিনিস দেখাই টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য। আমরা কথায় কথায় বলি যে গভীর জলের মাছ ধরা খুব কঠিন, তাই না? যে ছিপ ধরে যখন বসে থাকে লোকে গভীর জলের মাছ ধরার সময়, তখন একজন আরেকজনকে একদম শব্দ না করতে বলে। কেন শব্দ না করতে বলে? যে মাছটা চারা গিলবে না, ঠিক আছে, মাছটা ধরা পড়বে না। তাহলে কি গভীর জলের মাছের গ্রে ম্যাটার বেশি, ওদেরকে বুদ্ধি বেশি? না, ওদের কিন্তু অ্যাকচুয়ালি বুদ্ধি বেশি না, এর মধ্যে পুরোটাই ফিজিক্স আছে। সেখানে কেন উঁচু জলের মাছ, মানে কম গভীর জলের মাছগুলো সহজেই ছিপে ধরা পড়ে, আর গভীর জলের মাছগুলো কেন সহজেই ছিপে ধরা পড়ে না, তা কিন্তু পুরোটাই ফিজিক্স। দেখো কি মজার জিনিস। ধরে নাও একটা মাছের দৃষ্টি, একটা মাছ কতটুকু দেখতে পারবে। হ্যাঁ, একটা মাছ আমি যদি দেখি কোনো একটা এইচ গভীরতা, এটা একটা জল, এদিকে বায়ু আছে, এদিকে জল আছে, ঠিক আছে, এদিকের গভীরতা, এদিকে প্রতিসরাঙ্ক μ1, আর জলের বা যে কোনো তরলের প্রতিসরাঙ্ক এখানে μ2। এইচ গভীরতায় মাছটি আছে। তাহলে মাছটি যখন দেখবে, মাছ এদিক থেকে আলোক রশ্মি কি হবে? সোজা এদিকে বেরিয়ে যাবে। মাছের থেকে যদি এদিকে আলোক রশ্মি আসে, এরকম বেরিয়ে যাবে। কিন্তু কত দূর পর্যন্ত আপতন কোণ যেতে পারবে? সংকট কোণ, কারণ আলোক রশ্মি যেটা এদিকে থেকে বেরোচ্ছে সেটা কিন্তু এদিকে চলে যাচ্ছে। অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বেশি যদি প্রতিসরণ কোণ হয়, ঠিক আছে, তখন আর হবে না। তাহলে এর চেয়ে বেশি যখন হয় তখন কি হবে? এটা ঘুরে আসবে। অর্থাৎ এই বাইরের অংশটুকু, এই যে থিটা সি দেখছি, একটা অ্যাঙ্গেল দেখছি, এই একটা থিটা সি অ্যাঙ্গেল, একটা শঙ্কুর মতো একটা অংশ, এটা হবে ওর কি? দৃষ্টি। এর মধ্যেই সে সমস্ত কিছু দেখবে, ঠিক আছে। এর বাইরের অংশটুকু চকচক চকচক করে, তোমরা কখনো জলের ডুব দিয়ে উপরের দিকে তাকিয়ে দেখবে, ঠিক দেখবে একটা গোল অংশ দিয়ে পুকুরটাকে দেখা যাচ্ছে, বাকি অংশটা চকচক করছে। মাছও ঠিক একই রকম ভাবে দেখে। কিন্তু এবার মাছ ঠিক কতখানি দেখতে পাবে সেটা ডিপেন্ড করবে তার কিসের উপর? তার এই ব্যাসার্ধটার উপর, অর্থাৎ এই দৃষ্টিসীমার ব্যাসার্ধ। এবার দৃষ্টিসীমার ব্যাসার্ধটা দেখো কিসের উপর? μ1 বাই μ2 তার থেকে আসছে আলটিমেটলি 1 বাই, যেটা ওখানে দেখলাম, 1 বাই μ21। তাহলে এখান থেকে এবার আমি লিখে নিই, সুতরাং সাইন থিটা সি মানে হচ্ছে আর বাই ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে √h² প্লাস r² ইজ ইকুয়াল টু 1 বাই μ21, ঠিক আছে। তাহলে আমরা একেবারে যদি আর এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে দাঁড়াবে r ইজ ইকুয়াল টু h বাই √μ2² মাইনাস 1। তাহলে এখান থেকে স্পষ্ট তুমি খেয়াল করতে পারছো যে এই গভীরতাটা যত বাড়বে ওর দৃষ্টি কি হবে? দৃষ্টির
পরিধি, দৃষ্টির ব্যাসার্ধ তত বেড়ে যাবে। তাই গভীরে যত বেশি থাকে সে তত বেশি দেখে। ঠিক সেই কারণে গভীর জলের মাছ ধরা এতটাই কঠিন, কারণ সে পাড়ে বসে থাকা প্রত্যেকের নড়াচড়া খেয়াল করতে পারে।